ভারত থেকে পুশিন ঠেকাতে কোথাও চলছে মাইকিং, কোথাও চলছে কড়া নজরদারি। বিজিবির সাথে যোগ দিচ্ছে সীমান্ত এলাকার গ্রামবাসীরাও। বিজিবি ও বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ চেষ্টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পুশিন চেষ্টা রুখে দেওয়া সম্ভব হচ্ছে। ইতোমধ্যে দেশের গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে বাড়তি বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে সীমান্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মূলত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির দখলে যাওয়ার পর থেকেই সীমান্তের এপাশে পুশিনের শঙ্কা করা হচ্ছিল। সাধারণত কোনো দেশ যখন অন্য দেশের নাগরিক বা অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত ব্যক্তিদের জোরপূর্বক সীমান্তের দিকে পাঠিয়ে দেয় বা সীমান্ত পার করানোর চেষ্টা করে, তখন সেটিকে পুশিন বলে। 2026 সালের 9 মে মুখ্যমন্ত্রীর শপথ নিয়েই শুভেন্দু অধিকারী অনুপ্রবেশকারী আটক করে পুলিশ বা আদালতের বদলে সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এরপর মে মাসের শেষ সপ্তাহ থেকে বিএসএফ নারী, শিশুসহ বিভিন্ন বয়সী মানুষকে নো ম্যানস ল্যান্ডে ঠেলে দেওয়া শুরু করে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সঙ্গতভাবেই পুশিনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। নজরদারি কাজে যোগ দিয়েছে স্থানীয় জনসাধারণও। সাতক্ষীরা, যশোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, মেহেরপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং লালমনিরহাট সীমান্তে অমানবিকভাবে ঠেলে দেওয়া মানুষদের হয় বিএসএফ ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে, না হয় বিজিবি পুশ ব্যাক করেছে। বাংলাদেশ ভারত সীমান্তে পুশিন অবশ্য নতুন কিছু নয়। 1998 সালে বিজিবির নেতৃত্বাধীন এনডিএ জোট ক্ষমতায় আসার পর থেকেই তা চলে আসছিল। তবে 2002-3 সালে এটা তুঙ্গে ওঠে এবং এই প্রক্রিয়া পুশিন নাম পায়। পুশিনের শিকার মানুষকে ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়ার নাম দেওয়া হয় পুশব্যাক। নারী, শিশুসহ শীত, গ্রীষ্ম, রোদ, বৃষ্টিতে শূন্যরেখায় অবস্থানে বাধ্য এসব মানুষের অসহায়ত্ব তখন দেশ বিদেশে ব্যাপক আলোড়ন তুলেছিল। 2004 সালে নয়াদিল্লিতে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোট ক্ষমতায় আসার পর ধীরে ধীরে পুশিন কমে গিয়েছিল। 2014 সাল থেকে কেন্দ্রে এনডিএ জোট এবং 2016 সাল থেকে আসামে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বিচ্ছিন্নভাবে হলেও আবার শুরু হয় পুশিন। 2024 সালের গণ অভ্যুত্থানের পর ঢাকা নয়াদিল্লি সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে আগস্টের তৃতীয় সপ্তাহে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রীতিমতো ঘোষণা দিয়ে পুশিন শুরু করেন। 2025-এর মে মাসে নতুন মাত্রা নিয়ে শুরু হয়েছিল পুশিন। এমনকি ভারতের গুজরাটে বাংলাদেশে আটকের নামে মূলত বাংলাভাষী ভারতীয় মুসলিম ও রোহিঙ্গা মুসলিমদেরও আটক করে সীমান্তে আনা হয়েছিল। পরিসংখ্যান অনুযায়ী 2025 সালের 7 মে থেকে 2026 সালের 26 জানুয়ারি পর্যন্ত 8 মাসে দেশের 32 জেলার সীমান্ত দিয়ে 2479 জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। বাংলাদেশে পুশিন করা ভারতীয় মুসলিমদের মধ্যে কয়েকজনকে নিয়ে সীমান্তের দুই পাশের সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ শোরগোল হয়েছিল। আসামের 70 ঊর্ধ্ব সাকিনা বিবিকে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর ঘটনা তো বাংলাদেশ, ভারত ছাড়াও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আলোচিত হয়েছে। ঘটনাটি নিয়ে তোলপাড় হলেও সাকিনা বিবি এখনও নিজ দেশে ফিরতে পারেননি। বাংলাদেশ ভারত সীমান্ত রেখা বিশ্বের দীর্ঘতম সীমান্তগুলোর একটি, 4096 কিলোমিটার। শুধু তাই নয়, এই সীমান্ত রেখা প্রাকৃতিকভাবে বিভাজিত নয়। এমন অনেক জনপদ রয়েছে যেখানে একই পরিবারের ভিটামাটির মাঝখান দিয়ে সীমান্ত রেখা চলে গেছে। একই ভাইয়ের বাড়ি ভারতে, অপর ভাইয়ের বাড়ি বাংলাদেশে। এই ধরনের সীমান্ত রেখার আর্থসামাজিক বাস্তবতায় কেউ যদি সীমান্ত পার হয়ে যাতায়াত করেও থাকে, তাদের বিনিময় করার জন্য প্রচলিত আইনের পাশাপাশি দুদেশের মধ্যে চুক্তি রয়েছে। তার বদলে নো ম্যানস ল্যান্ডে ঠেলে দেওয়া নিয়মের ব্যত্যয় ঘটায়। ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধ অভিবাসন দীর্ঘদিন ধরেই একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু। বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম ও উত্তর পূর্বাঞ্চলের রাজনীতিতে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের প্রশ্ন প্রায় নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে থাকে। ভারত দীর্ঘদিন ধরে সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান ও নিরাপত্তা ঝুঁকির অভিযোগ তুলে আসছে। দেশটির রাজনৈতিক ও সীমান্ত রক্ষী বাহিনীর দাবি, সীমান্ত ব্যবস্থাপনা কঠোর করার অংশ হিসেবেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে বাংলাদেশের মতামত ভিন্ন। সব মিলিয়ে ভারত বাংলাদেশ সীমান্তে এখন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।